আমরা মূলত প্রেসক্রিপশন কিভাবে পড়তে হয় সেই সম্পর্কে ধারণা দিব, পাশাপাশি ডায়রিয়া নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে একটা প্রেসক্রিপশন দেখতে পাচ্ছেন সবাই। একটা প্রেসক্রিপশন, এটা মূলত হচ্ছে ইনডোর ভর্তি রোগীদের প্রেসক্রিপশন। ঠিক আছে, আউটডোর রোগীদের ক্ষেত্রে এই যে উপরে তো এই জায়গায় হসপিটালের নাম লেখা, আউটডোর রোগীদের ক্ষেত্রে ডাক্তারের নাম ইনফরমেশন লেখা থাকে, বাকিটা সেম। ঠিক আছে, এই ক্ষেত্রে কি প্রথমেই দেখেন একদম শুরুতেই পেশেন্টের ইনফরমেশন দেয়া থাকে, পেশেন্টের নাম বয়স কি এগুলা দেয়া থাকে। তারপর দেখেন মাঝখান থেকে একটা দাগ দেয়া, ঠিক আছে, দাগ দেয়া একটা প্রেসক্রিপশনের বাম দিক আর একটা হচ্ছে ডান দিক, দুই দিক। বাম দিকে মূলত আমরা হিস্ট্রি টেকিং যেটাকে বলি, পেশেন্ট সম্পর্কে বিস্তারিত যেসব সেই সব লেখা থাকে বাম দিকে, আর ডান দিকে লেখা থাকে ট্রিটমেন্ট বা আরএক্স। ঠিক আছে, আরএক্স মানে হচ্ছে ট্রিটমেন্ট। তাহলে দুই ভাগে আমরা করি, ফার্স্টে আমরা বাম দিক লিখি, তারপর ডান দিকে আসি, ট্রিটমেন্টে আসি। বাম দিকে কি কি থাকে? বাম দিকে আমাদের প্রথম পয়েন্ট একদম শুরুতেই পেশেন্টের কাছ থেকে আমরা শুনি কি কি সমস্যা, ঠিক আছে, কি সমস্যা নিয়ে আসছে সেইটাকে লেখা হয় সিসি আকারে। ঠিক আছে, সি 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 অবলিক সি, সি অবলিক সির মানে হচ্ছে চিফ কমপ্লেইন। চিফ কমপ্লেইন মানে প্রধান সমস্যা, প্রধান সমস্যা বা মুখ্য সমস্যা। পেশেন্টের থেকে যে আমরা শুনি যে আপনার কি সমস্যা, সেটাকে আমরা মূলত এই প্রধান সমস্যা বা সিসি আকারে লিখি। সিসির ভিতর এখানে মূলত ডায়রিয়ার একটা প্রেসক্রিপশন, যেহেতু আমি ডায়রিয়া দিয়ে আপনাদের বোঝাচ্ছি, ডায়রিয়ার একটা রোগী আসলে আমরা যদি শুনি কি সমস্যা, পেশেন্ট ফার্স্টেই বলবে লুজ মোশনের কথা, তার ডায়রিয়া হচ্ছে। ডায়রিয়া হচ্ছে বললে আমরা পাল্টা কোশ্চেন করি যে কতবার হয়েছে, কতক্ষণ ধরে হচ্ছে, ঠিক আছে, আর কোনো সমস্যা আছে কিনা। তখন পেশেন্ট অন্য আরো যদি সমস্যা থাকে, যেমন পেটে ব্যথার কথা যদি থাকে, পেটে ব্যথা, বমি হইলে বমির কথা বলতে পারে, জ্বরের কথা বলতে পারে, গা ব্যথার কথা বলতে পারে, ঠিক আছে, এরকম অনেক কিছু বলতে পারে পেশেন্ট। কিন্তু সবকিছুই চিফ কমপ্লেন বা প্রধান সমস্যায় লেখা যাবে না। আমরা মূলত যেটা প্রধান আমার মনে হবে আমরা জাস্ট সেইটাই লিখি, আমরা জাস্ট 2 থেকে 3টা পয়েন্ট লিখি সিসিতে, সর্বোচ্চ 4টা, এর বেশি পয়েন্ট কখনো এই প্রধান সমস্যায় লিখি না। যেমন এইখানে দেখেন ডায়রিয়ার একটা রোগী, আমি জাস্ট 2টা পয়েন্ট এই জায়গায় লেখা আছে, কি লেখা আছে, লুজ মোশন ফর সেভারেল টাইমস আর অ্যাবডোমিনাল পেইন। এবিডি মানে হচ্ছে অ্যাবডোমিনাল পেইন। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা চিফ কমপ্লেন লিখছি লুজ মোশন, মানে ডায়রিয়া হচ্ছে ফর সেভারেল টাইমস। এই জায়গায় যদি পেশেন্ট বলতে পারে যে তার 5 বার হয়েছে, 10 বার হয়েছে, 15 বার হয়েছে, যতবার হয়েছে আমরা জাস্ট এইটাই লেখা থাকবে যে লুজ মোশন ফর 15 টাইমস বা লুজ মোশন ফর 10 টাইমস, লুজ মোশন ফর 5 টাইমস। জাস্ট এই কথাটা লেখা থাকবে, শুধু ডায়রিয়া না, যে কতবার হয়েছে আনুমানিক সেটা লেখা থাকবে। ঠিক আছে, এই পেশেন্ট যদি মনে না রাখতে পারে তাহলে আমরা সেভারাল টাইমস লিখে দিই, যদি বলে কয়েকবার হয়েছে। আর 2 নম্বর কমপ্লেন অ্যাবডোমিনাল পেইন। অ্যাবডোমিনাল পেইন বলতে বোঝায় মূলত পেটে ব্যথা। ঠিক আছে, পেটে ব্যথা এই জায়গায় কিন্তু একটু ইনকমপ্লিট আছে, অ্যাবডোমিনাল পেইন ফর কতক্ষণ ধরে সেটা লিখতে হয়। অ্যাবডোমিনাল পেইন ফর 6 আওয়ার্স, যদি পেশেন্ট বলে 6 ঘন্টা ধরে তার পেটে ব্যথা তাহলে 6 ঘন্টা লিখবো, যদি 12 ঘন্টা ধরে হয় 12 ঘন্টা লিখবো। এবার এই পেশেন্ট যদি এর সাথে আরো কমপ্লেন করতো যে বমি হয় কিনা, এই পেশেন্টের কিন্তু বমিও ছিল, কিন্তু আমরা লিখি নাই, 2-1 বার হয়েছে এর জন্য। ঠিক আছে, বমির কমপ্লেন থাকলে আমরা লিখতে পারি, জ্বরের কমপ্লেন থাকলে লিখতে পারি, কিন্তু যে বললাম 3টা 4টার বেশি আমরা কখনোই লিখবো না। যদি পেশেন্টের জ্বর থাকে 99 তাহলে ওইটা মাইনর, ওইটা লেখার কোনো দরকার নাই। 99 হইতে পারে হালকা বেশি, এটা লেখা আমার কোনো দরকার নাই। যেহেতু ডায়রিয়া তার প্রধান সমস্যা, তাহলে ডায়রিয়ার কথা অবশ্যই লিখতে হবে। পাশাপাশি পেট ব্যথা একটা বড় সমস্যা ডায়রিয়া রোগীদের, পেট ব্যথার কথা লিখতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে ওই 99 ডিগ্রি জ্বর হইলে ওইটা আমরা অ্যাভয়েড করতে পারি, ওইটা এই জায়গায় লেখার কোনো দরকার নাই। আবার বমির কথা যদি 1 বার বমি করে সেটা লেখার দরকার নাই, যদি 2-3 বার বা 4 বার বমি করে তাহলে আমরা লিখতাম যে ভমিটিং ফর 5 টাইমস। ঠিক আছে, তাহলে চিফ কমপ্লেন বা প্রধান সমস্যা হয়েছে এইভাবে লিখতে হয়। যে কয়টা আমার প্রধান মনে হবে তাইলে আমরা সেই কয়টা লিখবো। ঠিক আছে, এই পেশেন্ট যদি জ্বরের হইতো পাশাপাশি ডায়রিয়া হইতো তাহলে আমরা আগে লিখতাম জ্বর, যে 5 দিন ধরে পেশেন্টের জ্বর, তাহলে 1 নম্বর পয়েন্ট হয়ে যাইতো ফিভার ফর 5 ডেজ। 2 নম্বর পয়েন্টে আসতো তার যদি মাথা ব্যথা গা ব্যথা থাকে তাই। তারপর যদি 2-1 বার পাতলা পায়খানা হয় তাহলে তখন আমরা লিখতাম ডায়রিয়াল ফর 2 টাইমস। ঠিক আছে, এইভাবে আমার ইম্পর্টেন্স বুঝে পয়েন্ট লিখতে হয় বা পয়েন্ট করতে হয়। আর প্রেসক্রিপশনে যদি কখনো লেখা দেখেন এই সিসি যদি লেখা থাকে, সিসি মানে হচ্ছে চিফ কমপ্লেন, প্রত্যেক প্রেসক্রিপশনেই লেখা থাকে সিসি। ঠিক আছে, পুরো ফর্ম চিফ কমপ্লেন এরকম লেখা থাকে না সাধারণত, সিসি দিয়েই আমরা বুঝাই। আর বাংলায় তো লেখা থাকেই না প্রধান সমস্যা। ঠিক আছে, এটা আপনার বুঝতে হবে। তাহলে প্রথম পয়েন্টটা গেল যে চিফ কমপ্লেন কি, সবাই আশা করি বুঝছেন। সেকেন্ড পয়েন্ট যে এই প্যারার পরের প্যারায় কি, এই পরের প্যারায় আমরা লিখি ওজিই। দেখেন এখানে লেখা আছে ওজিই। ওজিই মানে অন জেনারেল এক্সামিনেশন, মানে কি
পেশেন্টের উপর আমি পরীক্ষা করে কি পাচ্ছি, এটা কোনো টেস্ট না, আমরা যে দেখি না সেটা বোঝাচ্ছে যে আমরা তার টেম্পারেচার মেপে দেখবো, প্রেশার দেখবো, ঠিক আছে, তার শ্বাসকষ্ট আছে কিনা তা দেখবো, পালস দেখবো, অক্সিজেন স্যাচুরেশন দেখবো, এটারে বলে ওজিই। এই ওজিই রে ও ই আকারেও লেখা যায়, জি আকারেও লেখা যায়। যদি ওই হইতো, ওই এর মানে হচ্ছে অন এক্সামিনেশন, জি এর মানে জেনারেল এক্সামিনেশন, আর ওজিই মানে অন জেনারেল এক্সামিনেশন। যেইটাই লেখা থাকুক তিনটার মানই সেম, ঠিক আছে, একই মানে, কোনোটার আলাদা মানে না, যেইটি লেখা থাকুক সব সেম মানে। তাহলে ওজিই, এবার আমরা হচ্ছে দেখবো যে পেশেন্টের ভাইটালস গুলো, আমরা মূলত ওজিই তে ভাইটাল সাইন গুলো দেখি, ঠিক আছে। ভাইটাল সাইন কোনটারে বলে, চারটারে একত্রে বলে ভাইটাল সাইন, ঠিক আছে। চারটা, এটা একটু লিখে রাখেন সবাই, বা শুনে পরে নোট করে নিয়েন, দেখে আবার। ভাইটাল সাইন বলে চারটারে, টেম্পারেচার যে তাপমাত্রা, বডির তাপমাত্রা, তারপর হচ্ছে ব্লাড প্রেশার, ঠিক আছে, প্রেশার যেটা আমরা মাপি প্রেশার, তারপর হচ্ছে রেসপিরেটরি রেট মানে শ্বাসকষ্টের হার, মানে শ্বাস নিচ্ছি তার হার, আর হচ্ছে পালস নারীর গতি। এই চারটারে একত্রে বলে ভাইটাল সাইন। এই ভাইটাল সাইন প্রত্যেক পেশেন্টের ক্ষেত্রেই দেখা জরুরি, কিন্তু আমরা পেশেন্ট দেখে অনেক সময় কোনো একটা অ্যাভয়েড করতে পারি, যেমন রেসপিরেটরি রেট শ্বাসকষ্ট, ঠিক আছে, শ্বাস প্রশ্বাসের হার, এটা সবার ক্ষেত্রে দেখার দরকার নাই, যার শ্বাসকষ্ট আছে তার ক্ষেত্রে দেখতে পারেন। এর বাদে নর্মাল আমাদের দেখলেই মনে বুঝতে পারবেন যে পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে কিনা, শ্বাস নিতে সমস্যা হচ্ছে কিনা, তাই এটা সবার ক্ষেত্রে না দেখলেও চলবে। জাস্ট যদি মনে হয় যে পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমরা রেসপিরেটরি রেটটা দেখি, ঠিক আছে। পালস, পালস সব পেশেন্টের ক্ষেত্রে দেখাটাই গুরুত্বপূর্ণ। পালসটা আমরা ইনভেরিয়েবলি সবার ক্ষেত্রে দেখি, ঠিক আছে। নারীর গতি যেটা বলে, যে হাতে যেটা দেখে আমরা, এটা সবার ক্ষেত্রেই আমরা দেখি। বিপি, তারপর ব্লাড প্রেশার, ঠিক আছে, এটাও আমরা সবার ক্ষেত্রে দেখি, এই দুইটা জিনিস সবার ক্ষেত্রে দেখি। আর টেম্পারেচার, টেম্পারেচার সবার ক্ষেত্রে না দেখলেও চলে। পেশেন্ট যদি বলে তার গা গরম বা জ্বর, আপনি যদি কপালে হাত দেন তাইলেই বুঝতে পারবেন যে পেশেন্টের জ্বর আছে কিনা। যদি কপাল হাত দিয়ে গরম লাগে, তারপর আমরা টেম্পারেচার মাপি, এর আগে না মাপলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই চারটা জিনিস তাহলে সবার ক্ষেত্রে দেখতে হবে, ঠিক আছে। আর পাশাপাশি আরেকটা আছে, দেখেন এই জায়গায় SpO2 নামে একটা টার্ম আছে। SpO2 মানে অক্সিজেন স্যাচুরেশন, ওই যে আঙুলে পালস অক্সিমিটার ঢুকে যেটা দিয়ে দেখা হয়, ওইটার মাধ্যমে আমরা দেখি হয়েছে অক্সিজেন স্যাচুরেশন, ঠিক আছে, অক্সিজেন স্যাচুরেশন, পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন স্যাচুরেশন দেখি। এটাও সবার ক্ষেত্রে না দেখলেও হবে, কিন্তু পেশেন্ট যদি শ্বাসকষ্টের হয় অবশ্যই অক্সিজেন স্যাচুরেশন দেখতে হবে। এই অক্সিজেন স্যাচুরেশন নর্মাল মাত্রা 94+, ঠিক আছে, 94+, 94 বেশি হইলে এটা নর্মাল, 94 থেকে যত নিচে নামবে অত পেশেন্টের অবস্থা খারাপ। আমরা সাধারণত অক্সিজেন যে দেই পেশেন্টের, অক্সিজেন সিলিন্ডার দিয়ে যে অক্সিজেন দেই, এটা 85 নিচে নামলে দেই, ঠিক আছে, বা 88 নিচে নামলেও অনেকে হালকা দিয়ে রাখে, কিন্তু 85 নিচে নামলে অবশ্যই অক্সিজেন দিতে হবে, এছাড়া কোনো গতি নেই, আর অল্টারনেটিভ ওয়ে নাই, দিতেই হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে নেবুলাইজ করলে কোনো কাজ হবে না, তার ক্ষেত্রে অবশ্যই অক্সিজেন দিতে হবে। তারপর এটা গেল অক্সিজেন স্যাচুরেশন। এবার আসেন পালস। পালসের কথা বললাম যে সবার ক্ষেত্রে দেখি, আমরা মূলত হাতে দেখি পালস, ঠিক আছে। পালস ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন যে কিভাবে পালস দেখতে হয়। আমি তো এখন এইভাবে দেখাইতে পারবো না, ইউটিউবে সার্চ দিয়ে একটু দেখে নেবেন যে পালস কিভাবে দেখে, সার্চ দিলেই চলে আসবে। পালসের নর্মাল হচ্ছে 60 থেকে 100, ঠিক আছে। 60 থেকে 100-র ভিতর যদি পালস থাকে, এটারে আমরা বলি নর্মাল। 60-এর নিচে নামলে পালস কমে যাওয়া, এটারে বলে ব্র্যাডিকার্ডিয়া। আর 100-র উপরে চলে গেলে বলে ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে। 60 থেকে 100 হচ্ছে নর্মাল। এর আগেও আমি বলছিলাম টেম্পারেচার মানে জ্বরের সাথে পালসের একটু সম্পর্ক আছে। যদি কারো জ্বর থাকে তার কিন্তু পালস বাড়বে, এটা নর্মাল, এটা কোনো অ্যাবনর্মাল না। যদি কোনো জ্বরের পেশেন্ট পান 102 ডিগ্রি টেম্পারেচার, তার পালস দেখলে দেখবেন তার পালস পাওয়া যাচ্ছে 120, কিন্তু এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। জ্বর মানে টেম্পারেচার যত আমাদের বডির বৃদ্ধি পাবে, পালস তত বৃদ্ধি পাবে। 1 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার বাড়ার জন্য 10 করে পালস বাড়ে, ঠিক আছে, 10 করে বাড়ে। তাই জ্বরের সব রোগীদেরই পালস বেশি থাকে, 100 উপরে থাকে সাধারণত, এটা একদম নর্মাল, এটা নিয়ে কোনো ভয়ের কিছু নাই। তাহলে পালস নর্মাল হয়েছে 60 থেকে 100, ঠিক আছে। আর অক্সিজেন স্যাচুরেশন বললাম কি 94+ হলে নর্মাল। তারপর আসেন ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার নর্মাল কত, 130/85, ঠিক আছে। এটা 120/80 নাই এখন, আর এখন 130/85 নর্মাল, ঠিক আছে, 130/85 নর্মাল। এর বেশি হলে আমরা হাই প্রেশার বা হাইপার টেনশন বলি, কিন্তু 130/85-এর মধ্যে থাকলে ব্লাড প্রেশার নর্মাল, ঠিক আছে। ব্লাড প্রেশার, বিপি মানে হচ্ছে ব্লাড প্রেশার নর্মাল। তারপরে আসেন আরেকটা বলছি কি, রেসপিরেটরি রেট, শ্বাস প্রশ্বাসের হার। এটা আমরা সবার ক্ষেত্রে দেখি না, আগেই বলছি সবার ক্ষেত্রে দেখি না। এটা অ্যানালগ ডিজিটাল দুই ভাবেই দেখা যায়। অ্যানালগ কিভাবে আর ডিজিটাল কিভাবে, ডিজিটাল তো ওই যে হাতে
পালস অক্সিমিটার ঢুকেলে ডিজিটালে চলে আসে তার রেসপিরেটরি রেট কত, যে সে মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস নিছে। পালস অক্সিমিটার না থাকলেও আমরা অ্যানালগ ভাবে দেখতে পারি। কিভাবে দেখবো? 1 মিনিট। আপনারা সবাই কি জয়েন্ট হয়েছেন নাকি বাদ আছে? সবাই কি লিংক পাইছেন তো? হ্যাঁ, লিংক পেয়েছি। আচ্ছা ঠিক আছে। স্যার যে জায়গায় ছিলাম, স্যার এখানে স্যার আপনি যেভাবে মানে বোঝাচ্ছেন, তো আমরা যদি কোনোটা মানে বুঝতে না পারি, সেখানে কোশ্চেন করার কি স্যার কোনো সুযোগ আছে? কোশ্চেন সব শেষে করবেন, আমি শেষ করার পর আপনাদের কোশ্চেন করার সুযোগ দিব, তখন কোশ্চেন করবেন, ঠিক আছে? জি স্যার, জি স্যার, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এবার আসেন আমি যে জায়গায় ছিলাম, রেসপিরেটরি রেটে ছিলাম, ঠিক আছে? রেসপিরেটরি রেট, শ্বাস প্রশ্বাসের হার, ঠিক আছে? শ্বাস প্রশ্বাসের হার, শ্বাস প্রশ্বাসের হার আমরা অক্সিমিটার দিয়েও দেখতে পারি, পালস অক্সিমিটার, আবার হয়েছে অ্যানালগ ভাবেও দেখতে পারি। অ্যানালগ ভাবে কেমনে দেখবো? অ্যানালগ ভাবে দেখতে গেলে আমাদের পেশেন্ট রয়েছে, ফার্স্টে বেডে শোয়াই দিতে হবে, ঠিক আছে? লাইং পজিশনে দেখতে হবে, বেডে শোয়াই দিয়ে বুক আর পেটের জাংশন যেটা, ঠিক আছে, পেটে আর বুকের জাংশন যেটা মাঝামাঝি, সেইখানে একটা সাদা কাগজ দিয়ে দিতে হবে, সাদা বা যে কোনো একটা কাগজ দিয়ে দিতে হবে। কাগজ দিয়ে আমার 1 মিনিট ঘড়ি ধরে দেখতে হবে কাগজটা কতবার নড়াচড়া করতেছে। যতবার নড়াচড়া করবে সেইটাই তার রেসপিরেটরি রেট, ঠিক আছে? একটা সিঙ্গেল পেপার দিবেন, পেপার যদি বেশি ভারী দেন তাহলে বুঝতে পারবেন না মুভমেন্ট, এজন্য সিঙ্গেল পেপারের কথা আমরা বলি। সিঙ্গেল পেপার বুক আর পেটের জাংশনের উপর দিয়ে দিলেই 1 মিনিট ঘড়ি ধরে দেখবেন পেপারটা কতবার ওঠানামা করতেছে, ঠিক আছে? যতবার ওঠানামা করবে সেটাই তার রেসপিরেটরি রেট। নর্মাল রেসপিরেটরি রেট হয়েছে 12 থেকে 18, ঠিক আছে? 12 থেকে 18 মধ্যে হলে পেশেন্ট সুস্থ, কোনো সমস্যা নাই। আর শ্বাসকষ্ট যাদের, তাদের রেসপিরেটরি রেট সাধারণত 24-এর বেশি হয়, ঠিক আছে? 24-এর বেশি হয়, কিন্তু নর্মাল আমরা বলি, ভালো রেসপিরেটরি রেট বলি 12 থেকে 18, ঠিক আছে? 12 থেকে 18। তাহলে এই ভাইটাল সাইন গুলো সব পেশেন্টের ক্ষেত্রেই দেখতে হবে, শুধু যে ডায়রিয়ার ক্ষেত্রে দেখবেন তা না, সব পেশেন্টের ক্ষেত্রে, ঠিক আছে? আর ডায়রিয়ার ক্ষেত্রে এর পাশাপাশি আমরা আরেকটা সাইন দেখি, ডিহাইড্রেশন দেখি, ঠিক আছে? পানি শূন্যতা, ডিহাইড্রেশন মানে হয়েছে পানি শূন্যতা। এই পানি শূন্যতাটা পেশেন্টের থেকে আমরা দেখি। কিভাবে দেখবো? জিহ্বা দেখতে পারি, ঠিক আছে? পেশেন্টের জিহ্বা দেখতে পারি যে জিহ্বা শুকিয়ে গেছে কিনা। পাশাপাশি জিহ্বা দেখে যদি কনফার্ম না হতে পারে, আমরা স্কিন পিঞ্চ দেখি। স্কিন পিঞ্চ মানে চামড়া, বুকের চামড়া, ঠিক আছে? বুকের যে বাম দিকে, ঠিক আছে? বুকের বাম দিকে আমরা চামড়াটা জাস্ট আঙুলে চিমটি কাটার মতো ধরে সাইডে দিই, যে দেখি স্কিন আগের পজিশনে কত তাড়াতাড়ি গেছে, মানে নর্মাল পজিশনে। সাধারণত কি আমাদের চামড়া ধরে সাইডে দিলে একদম আগের পজিশনে চলে যায়, ঠিক আছে? কিন্তু ডিহাইড্রেশন যাদের, পানি শূন্যতা যাদের, তাদের একদম সাথে সাথে যাবে না, তাদের স্লোলি যাবেন। এই স্কিন পিসটা ইউটিউবে সার্চ দিবেন, সুন্দর চলে আসবে, দেখলেই বুঝতে পারবেন। আমার কথা যদি নাও বুঝে থাকেন যে কিভাবে দেখতে হয়, ঠিক আছে? স্কিন পিন্স সার্চ দিলেই হবে, স্কিন পিন্স। স্কিন পিন্সের মাধ্যমে আমরা কনফার্ম করতে পারি। আর কি দেখি বললাম? জিহ্বা। জিহ্বা দেখি কি, জিহ্বা সাধারণত ভিজা থাকে, ঠিক আছে? ভিজা থাকে, ওয়েট থাকে। কিন্তু ডিহাইড্রেশনের পেশেন্টদের দেখবেন জিহ্বা একদম শুকিয়ে গেছে, ড্রাই হয়ে যায়, ঠিক আছে? এই দুইটা জিনিস আমরা দেখি হয়েছে ডায়রিয়ার ক্ষেত্রে, যে ডিহাইড্রেটেড কিনা পেশেন্ট, এই জিনিসটা আমাদের দেখতে হয়, ঠিক আছে? তাহলে অন জেনারেল এক্সামিনেশনে এইগুলো আমরা দেখি। আর ডায়রিয়ার পেশেন্টদের জন্য স্পেশালি আমরা ডিহাইড্রেশন দেখি। সব পেশেন্টদের ক্ষেত্রে ডিহাইড্রেশন দেখার দরকার নাই। আবার অনেক এমন পেশেন্ট হবে, যেমন হার্টের যেসব রোগী, বুকে ব্যথা, তাদের ক্ষেত্রে আমরা কি দেখি? তাদের ক্ষেত্রে স্টেথোস্কোপ দিয়ে আমরা বুক দেখি, পরীক্ষা করি, ঠিক আছে? তাহলে এটাও এক্সামিনেশনের ভিতরে আসবে। এরকম যে সিস্টেমের পেশেন্ট আসবে, যেই রোগী আসবে, সেই জায়গার আমরা পরীক্ষা করব, ঠিক আছে? বাকিগুলো করার দরকার নাই। তাহলে অন জেনারেল এক্সামিনেশনে আমরা এগুলো দেখবো। আর যে ভাইটাল সাইন গুলো বললাম, এগুলো সবার ক্ষেত্রেই দেখতে হয়, ঠিক আছে? এটা হার্টের রোগী হোক, অ্যাক্সিডেন্টের রোগী হোক, সব ক্ষেত্রেই আমরা এগুলো দেখি। পরের পয়েন্টে আসেন, এটা দেখলাম। এর পরের পয়েন্টে আমরা দেখি পাস্ট হিস্ট্রি, মানে P/H, ঠিক আছে? পিএইচ দিয়ে বোঝায় পাস্ট হিস্ট্রি। পাস্ট হিস্ট্রি কি জিনিস? তার পূর্বে কোনো রোগ আছে কিনা, বড়, এটা জানা, ঠিক আছে? পেশেন্টের থেকে শুনতে হয় যে আপনার পূর্বে কোনো রোগ আছে কিনা। যদি সে ওইভাবে না বোঝে, তাহলে একদম নাম ধরে ধরে কয়েকটা রোগের কথা জিজ্ঞেস করতে হয়। কি কি রোগের কথা জিজ্ঞেস করবেন? তার হাঁপানি আছে কিনা। হাঁপানি মানে হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, বিএ, যে প্রথমটাই দেখেন বিএ লেখা, বিএ মানে হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, মানে হাঁপানি, ঠিক আছে? হাঁপানি, অ্যাজমা যেটা বলে, হাঁপানি আছে কিনা। 2 নম্বরে শুনতে হয় তার প্রেশার আর ডায়াবেটিস আছে কিনা, ঠিক আছে? প্রেশার মানে হচ্ছে হাইপার টেনশন, এই জায়গায় লেখা আছে
আছে দেখেন HTN মানে হাইপারটেনশন, ঠিক আছে। আর পরে হচ্ছে ডায়াবেটিস মানে DM, ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস আছে কিনা, এইগুলো সবার ক্ষেত্রে শুনতে হয় ইনভেরিয়েবলি যে আপনার এই রোগগুলো আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা এরকম একটা মাইনাস চিহ্ন দিই অথবা জিরো চিহ্ন দিই, ঠিক আছে, নামের উপর জিরো দিয়ে দিই। আর যদি থাকে তাহলে নামের পাশে পজিটিভ দিয়ে দিই, যে এইটা আছে যেটা থাকবে সেটার পাশে একটা পজিটিভ চিহ্ন থাকে, ঠিক আছে, প্লাস চিহ্ন, সহজ বাংলায় যোগ চিহ্ন, সেটা দেয়া থাকে। এর পাশাপাশি আমরা মাঝে মধ্যে শুনি পেশেন্ট যদি অতিরিক্ত মোটা বা অতিরিক্ত শুকনো হয় তাহলে হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম আছে কিনা, মানে থাইরয়েডে কোনো সমস্যা আছে কিনা, এটাও শুনি, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। কিন্তু এটা আমরা আন্দাজ করে তারপর, সবার ক্ষেত্রে শোনার দরকার নাই। হাইপোথাইরয়েডের রোগী মানে থাইরয়েডের যাদের সমস্যা তারা খুব বেশি মোটা হয় নাহলে খুব বেশি শুকনো হয় সাধারণত, ঠিক আছে। তাই এদের ক্ষেত্রে আমরা আলাদা করে শুনি। আর পেশেন্ট যদি নিজে থেকেই বলে তার থাইরয়েডের সমস্যা তাহলে তো ওইটা লিখে রাখবেন, ওইটা কোনোই না। এই জায়গায় আর একটা পয়েন্ট অ্যাড করা আছে স্পেশাল ভাবে, দেখেন প্রথমেই পিজি ফর 11 মান্থ, পিজি মানে হচ্ছে প্রেগনেন্ট, ঠিক আছে, প্রেগনেন্ট, সে প্রেগনেন্সিতে আছে কিনা এটা আলাদাভাবে আমি লিখে রাখতে, যদি থাকে কেউ এরকম যে প্রেগনেন্ট পেশেন্ট তাহলে সেটা আলাদা করে অবশ্যই মেনশন করতে হবে যাতে আমরা বুঝতে পারি যে পেশেন্টটা প্রেগনেন্ট, ঠিক আছে। কারণ প্রেগনেন্সিতে সব ওষুধ দেয়া যায় না, এই জন্য তার ক্ষেত্রে আবার কিছু স্পেশাল অ্যাটেনশন দিতে হয়। এই জন্য এটাও অবশ্যই পাস্ট হিস্ট্রির ভিতরে এই জায়গায় লিখে রাখবেন বা স্পেশাল নোট আকারে লিখে রাখবেন যে পেশেন্ট প্রেগনেন্সিতে আছে কিনা। তাহলে পাস্ট হিস্ট্রিতে আমরা মূলত হচ্ছে এগুলাই শুনি। এরপর আর একটা পয়েন্ট আমরা দিতে পারি এই জায়গায় DH, ড্রাগ হিস্ট্রি, এই জায়গায় লেখা নাই। এটা ড্রাগ হিস্ট্রি কি জিনিস, ধরেন এই পেশেন্টটাই যদি কোনো রোগে আক্রান্ত থাকতে, ধরেন সাপোজ তার প্রেশার আছে, ঠিক আছে, প্রেশার আছে, তাহলে প্রেশারের জন্য সে একটা ওষুধ খায়, তাহলে সেইটা আমরা DH এ লিখে রাখতাম ড্রাগ হিস্ট্রিতে যে সে এই ওষুধ খায়। আর যদি কোনো রোগ না থাকে তাহলে ওইটা লেখার কোনো দরকার নাই ড্রাগ হিস্ট্রিতে, ঠিক আছে। কিন্তু রোগ থাকলে ড্রাগ হিস্ট্রিতে লিখে রাখতে হবে। বা পেশেন্ট বললো যে সে অ্যান্টিবায়োটিক একটা খাই আসছে 2 দিন, ঠিক আছে, তাহলে ওইটা লিখে রাখতে হবে DH বা ড্রাগ হিস্ট্রিতে। ড্রাগ হিস্ট্রি বর্তমানে আমরা লিখি না সাধারণত, ওইভাবে প্র্যাকটিস করি না, কিন্তু আদর্শভাবে প্র্যাকটিস করার প্রয়োজন আছে, ঠিক আছে, প্রয়োজন আছে, কিন্তু আমরা কেউ এখন করি না, সময় স্বল্পতার কারণে এই ড্রাগ হিস্ট্রিটা লেখা হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন কোথাও লেখা থাকে না, কিন্তু আবার কিছু ক্ষেত্রে দেখবেন লেখা থাকে, ঠিক আছে। তাহলে ড্রাগ হিস্ট্রি যাদের রোগ আছে কোনো, সেই জন্য কোনো ওষুধ খাইছে কিনা বা সে কোনো অ্যান্টিবায়োটিক খাইছে কিনা সেটা আমরা লিখে রাখি। আবার না পাটা ফাঁকাইলে সাধারণত ড্রাগ হিস্ট্রি লেখা লাগে না, ঠিক আছে। নর্মাল যেসব ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, না পা ব্যথার ওষুধ, এগুলোর জন্য ড্রাগ হিস্ট্রির প্রয়োজন নেই। ড্রাগ হিস্ট্রি মূলত অ্যান্টিবায়োটিকটা আমরা ফোকাস করি বেশি, আর পূর্বের কোনো রোগ থাকলে ওই ওষুধগুলো আমরা ফোকাস করি। তাহলে এইগুলো আমরা মূলত দেখি। আর লাস্ট যে পয়েন্টটা দেখেন ADB লেখায় অ্যাডভাইস বা ইনভেস্টিগেশন, INV দিয়েও আমরা লিখি ইনভেস্টিগেশন মানে কি কি এবার পরীক্ষা করতে দিব সেগুলো আমরা বাম দিকে লিখি, ঠিক আছে, বাম দিকে লিখি যে কি কি পরীক্ষা করতে দিব। সাপোজ এই রোগীরা আমরা যেসব পরীক্ষা করতে দিচ্ছি, সিরাম ইলেকট্রোলাইট, সিরাম ক্রিয়েটিনিন, টোপোনিনাই, এগুলো আমি লিখে রাখছি। এরকম যে রোগী আসবে এর দেখবেন বাম দিকে এই পরীক্ষার নাম লেখা থাকে যে কি কি পরীক্ষা আমরা করতে দেই। তাহলে এগুলা সব যা বললাম এগুলো হচ্ছে সব হিস্ট্রি টেকিং, ঠিক আছে, এগুলো হচ্ছে হিস্ট্রি টেকিং এর পার্ট। এগুলো সব হচ্ছে প্রেসক্রিপশনের বাম দিকে থাকে, বাম দিকে, ঠিক আছে, বাম দিকে। এবার আসেন ডান দিকের জিনিস, ট্রিটমেন্টের জিনিস। ট্রিটমেন্ট আমরা কিভাবে করি, এই জায়গায় দেখেন, এটা আমি আগেই বলছি, এটা হচ্ছে ইনডোর মানে অ্যাডমিট পেশেন্টের একটা প্রেসক্রিপশন, এই জন্য লেখা অর্ডার অন অ্যাডমিশন। কিন্তু ওই যে আউটডোরের যেসব রোগী দেখাই আসে পেশেন্ট, এইসব ক্ষেত্রে দেখবেন RX লেখা, বড় করে একটা RX লেখা, ঠিক আছে। RX মানে কি, এবার ফার্স্ট কি হয়েছে, RX দিয়ে কি বোঝায়, RX দিয়ে বোঝায় গিভ অর টেক, ঠিক আছে, গিভ অর টেক। গিভ মানে কি আর টেক মানে কি, টেক মানে নেয়া, গিভ মানে দেয়া, ঠিক আছে, দেয়া নেয়া। মূলত ডাক্তারের দিক থেকে বলে যে নিন, আর পেশেন্টের রয়েছে নেয়, ঠিক আছে। গিভ অর টেক এই দুইটা দিয়ে আমরা RX বুঝি। RX মানে হচ্ছে গিভ অর টেক। আর RX এর আরেকটা মানে হচ্ছে রিসিভ, ঠিক আছে, রিসিভ, নেওয়া। পেশেন্ট যেহেতু রিসিভ করে ড্রাগ গুলা, এই জন্য ওইটাকে আসছে রিসিভ, ঠিক আছে, রিসিভ মানে নেয়া। তাহলে RX দিয়ে আমরা বুঝাই হয়েছে ট্রিটমেন্টটা আমরা RX দিয়ে মূলত বুঝি। এবার আসেন ট্রিটমেন্ট কিভাবে লিখবো, কিভাবে দিব। ট্রিটমেন্টের প্রথম পয়েন্টই দেখেন লেখা আছে ডায়েট। ডায়েট মানে তার খাদ্যাভ্যাস কিরকম হবে, সে কি ধরনের খাবার খাবে। আউটডোরের পেশেন্ট যারা, মানে এই যে চেম্বারে যেসব রোগী থাকে তাদের ক্ষেত্রে এই ডায়েট লেখে না সাধারণত, ঠিক আছে, লেখে না, খাদ্যাভ্যাসের দরকার নাই। আবার ডায়াবেটিসের পেশেন্টদের দেখবেন যে লেখা থাকে খাবার ডায়াবেটিক খাবার খাবেন, ঠিক আছে, এইভাবে লেখা থাকে। তাহলে এই পয়েন্টটা লেখে না অনেক সময়, আবার অনেক সময় লেখে। আর ইনডোরের ক্ষেত্রে লিখতেই হয়। তাহলে ডায়েট দিয়ে বোঝায় যে তার খাদ্যাভ্যাস কি রকমের খাবার খাবে। তারপরের পয়েন্টটি দেখেন INF মানে হচ্ছে ইনফিউশন, যে কোনো ধরনের স্যালাইনের ক্ষেত্রে আমরা এই INF ওয়ার্ডটা ইউজ করি, মানে ইনফিউশন ওয়ার্ডটা ইউজ করি। INF দিয়ে বোঝাইছি ইনফিউশন, যে কোনো ধরনের স্যালাইনের ক্ষেত্রে, সেটা হইতে পারে কলেরা স্যালাইন,
হইতে পারে নর্মাল স্যালাইন, হইতে পারে গ্লুকোজ স্যালাইন, ডেক্সট্রোজ স্যালাইন, ঠিক আছে। ডায়রিয়ার রোগীদের ক্ষেত্রে অলওয়েজ কলেরা স্যালাইন দিতে হবে। এখানে লেখাই আছে দেখেন সিএস, যদি স্যালাইন দেয়া লাগে, ঠিক আছে, দেয়া লাগে। আর যদি স্যালাইন দেয়া না লাগে তাহলে মুখে খাওয়ার স্যালাইন দিবেন জাস্ট, ঠিক আছে। অনেক পেশেন্ট তো আছে মুখে খাইতেই পারে না, এমন অবস্থা হয় বমি টমি দিয়ে, তাদের হয়েছে স্যালাইন আইভি দিতে হয়, মানে শিরায় দিতে হয়। তাদের ক্ষেত্রে অবশ্যই কলেরা স্যালাইন দিতে হবে। আর মুখে খাওয়ার মতো অবস্থা থাকলে বা প্রাথমিক পর্যায়ে আমরা ওআরএস দিই, ঠিক আছে, ওআরএস দিই, যে খাবার স্যালাইন, যেটা খাবার স্যালাইন প্রতিবার পাতলা পায়খানার পর খেতে বলি, ঠিক আছে, খেতে বলি। তাহলে প্রথম ট্রিটমেন্টটা সবাই বুঝতেন আশা করি। প্রথমে হয়েছে 1 নম্বরে স্যালাইন, স্যালাইনই আমার ফোকাস করতে হবে এই জায়গায়, কিন্তু মেইন ট্রিটমেন্ট স্যালাইন, মেইন ট্রিটমেন্ট কোনো অ্যান্টিবায়োটিক না, কোনো অন্য কিছু না, ঠিক আছে, মেইন ট্রিটমেন্ট স্যালাইন। কারণ ডায়রিয়ার রোগী মূলত খারাপ হয় এই হয়েছে আপনার ডিহাইড্রেশনের কারণে, পানি শূন্যতার কারণে, কারণ পানি বের হয়ে যায়, লবণ বের হয়ে যায়। তাহলে এইটার জন্য আমার করতে হবে কি, স্যালাইন দিতে হবে। স্যালাইন ছাড়া বিকল্প আর কোনো ওয়ে নাই। তাহলে ডায়রিয়ার পেশেন্টদের 1 নম্বর ট্রিটমেন্ট হচ্ছে স্যালাইন, তারপর বাকি সব, ঠিক আছে। তাহলে এই পেশেন্ট আমরা প্রথমে স্যালাইন দিলাম। আচ্ছা, স্যালাইন দেওয়ার সাথে একটু কথা বলি, যদি শিরায় কারো স্যালাইন দিতে হয় কিভাবে দিবেন। এবার ডায়রিয়ার পেশেন্টের যদি শিরায় স্যালাইন দিতে হয় তাহলে তো অবশ্যই কলেরা স্যালাইন দিবেন, বুঝলাম। এবার আমরা ডিহাইড্রেশন দেখবো, ঠিক আছে, পানি শূন্যতা দেখবো। পানি শূন্যতা কেমন, যদি পানি শূন্যতা খুব বেশি থাকে তাহলে স্যালাইন আমরা প্রথমে এসে একটু বেশি পরিমাণে দিই, ঠিক আছে। একটু বেশি পরিমাণ বলতে এই জায়গায় আমরা রানিং দিই, ঠিক আছে। রানিং মানে কি, স্যালাইন রানিং দেওয়া বলতে বোঝায় যে একসাথে বা অল্প সময়ের মতো। সাধারণত তো আমরা ড্রপে দিই, যে 5 ড্রপ, 10 ড্রপ, 15 ড্রপ, 20 ড্রপ। তো রানিং মানে কোনো ড্রপ হবে না, ঠিক আছে। ট্যাপের পানি যেরকম সাইডে দিলে চলে যায় সেইভাবে দিতে হবে এই স্যালাইনটা। কিভাবে দিবেন এই স্যালাইনটা, এই ক্ষেত্রে আমরা স্যালাইনে কি করি, বিপি কাপটা বেঁধে দিই, বা স্যালাইন হাত দিয়ে 2 হাত দিয়ে চাপ দিয়েও দেওয়া যায়, কিন্তু এটা একটু রিস্কি, স্যালাইনেরই ফেটে যেতে পারে। এই জন্য আমরা করি কি, বিপি কাপ, বিপি বেঁধে দিয়ে মাপি হাতে বাদি, যেটা সেই কাপটা স্যালাইনের গায়ে বেঁধে আমরা জাস্ট পাম্প করি। তাহলে কি হয়, প্রেসার পরে, আর প্রেসারের ফলে বেশি পরিমাণে স্যালাইন চলে যায়, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি আপনি ওই কর্ড দিয়ে দিতে চান, হাইয়েট 60 ড্রপে যাবে, এতে আমাদের কোনো লাভ হবে না রানিং এ, ঠিক আছে। রানিং এ আমরা 15 থেকে আধা ঘন্টার ভিতর 500 ml দিই, ঠিক আছে, 500 ml দিয়ে দিই, মানে একটা 1 লিটার স্যালাইনের অর্ধেক দিয়ে দিই আমরা আধা ঘন্টার মধ্যে সর্বোচ্চ। এইটারে বলে রানিং। তাহলে রানিং দিবেন হয়েছে এই বিপি কাপটা বেঁধে জাস্ট হয়েছে পাম্প করবে সাকার দিয়ে, তাহলে প্রেসার পড়বে, এটা চলে যাবে, ঠিক আছে, সর্বোচ্চ গতিতে। এইভাবে রানিং দিই। আর পরবর্তীতে আমরা ড্রপে সেট করে দিই। যদি পেশেন্টের উন্নতি হয় সেই ক্ষেত্রে আমরা 15 থেকে 20 ড্রপ দিই। সাধারণত 1-1.5 লিটার 2 লিটার দিয়ে আমরা বন্ধ করে দিই যদি পেশেন্টের উন্নতি হয়। আর উন্নতি না হলে 3-4 লিটারও দেয়া লাগতে পারে। তাহলে প্রথম অপশন স্যালাইন। আর খাবার স্যালাইন তো বললামই, প্রতিবার পাতলা পায়খানার পর 1/2 লিটার পানিতে মিশিয়ে খাবে। এই ক্ষেত্রে বোতল ইউজ করতে বলবেন অবশ্যই। কোনো গ্লাসে দিলে অ্যাকুরেট মাপ হয় না, ঠিক আছে, মাপ হয় না, এতে আরো খারাপ হয় পেশেন্টের অবস্থা। দেখা যায় যদি 250 ml এর মধ্যে একটা স্যালাইন পুরো মিশিয়ে দেয় তাহলে পেশেন্টের অবস্থা পরবর্তীতে আরো খারাপ হইতে পারে, ঠিক আছে। এই জন্য আমার মাপটা ঠিক মতো নিতে হবে। এই জন্য 1/2 লিটারের বোতল ইউজ করতে বলবেন। 1/2 লিটারের বোতলে একটা স্যালাইন, খাবার স্যালাইনের প্যাকেট খোলাই, তারপর সে খাবে। তাহলে প্রথম ট্রিটমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট হচ্ছে স্যালাইন। এবার আসেন পরবর্তীতে কি করবেন। এই পেশেন্টের দেখেন কোনো অ্যান্টিবায়োটিকের কথা এই জায়গায় লেখা নাই, কারণ পেশেন্টটা প্রেগনেন্ট ছিল, তাও একদম 11 মাস, একদম লাস্টের দিকে। এজন্য আমরা হচ্ছে ওইভাবে প্রথমেই দেই নেই, ঠিক আছে, ওইভাবেই প্রথমেই দেই নেই অ্যান্টিবায়োটিক দেয়া দরকার কি না। আচ্ছা, ডায়রিয়া রোগীদের অ্যান্টিবায়োটিক মেইন ট্রিটমেন্ট কিনা, মেইন ট্রিটমেন্ট কিন্তু কখনোই অ্যান্টিবায়োটিক না। এটা হচ্ছে আগে মাথায় ঢুকতে হবে। ডায়রিয়ার একটা কজ হয়েছে আপনার, বড় কজ হয়েছে ভাইরাস, নট ব্যাকটেরিয়া, ঠিক আছে, বড় কজ হয়েছে ভাইরাস। তাহলে ভাইরাসের তো আমরা কোনো ওষুধ দিতে পারি না, ভাইরাসের ওইরকম কোনো ওষুধ নাই আর কি, ঠিক আছে। ভাইরাস টাইরাস আছে ওষুধ, সেগুলো আমরা ইউজ করি না সাধারণত অত, ঠিক আছে। তাহলে ভাইরাসের জন্য অ্যান্টিবায়োটিক খাওয়াইতে আমার কোনো লাভ নাই। বা এই যে মেট্রোনিডাজল খাওয়াই, মেট্রোনিডাজল হচ্ছে অ্যান্টি অ্যামিবিক ড্রাগ, অ্যান্টিব্যাকটেরিয়ালও কিছু অ্যাক্টিভিটি আছে, এগুলো খুব একটা লাভ হয় না। তাহলে ডায়রিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকই মেইন ট্রিটমেন্ট, এইটা কিন্তু না, ঠিক আছে, না। কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করি, কারণ আমরা জানি না যে ডায়রিয়া কি কারণে হয়েছে, তার ভাইরাস দিয়ে হয়েছে না ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে না অ্যামিবা দিয়ে হয়েছে। এই জন্য আমরা প্রথমেই সব ধরনের ড্রাগ দিয়ে একসাথে খাওয়াই দিই, এটা বলে এম্পেরিক্যাল থেরাপি, কারণ আমি জানি না। এবার জানতে হইলে আমার পরীক্ষা করতে হবে। কিন্তু ডায়রিয়া রোগীর যদি আপনি অ্যাকুরেট কজ জানতে চান যে ভাইরাস দিয়েছে না ব্যাকটেরিয়া দিয়েছে, এটা জানাতে টাইম লাগবে মিনিমাম 7 দিন, কারণ কালচার করতে হবে, ঠিক আছে। তাই 7 দিন তো ডায়রিয়া আপনার জন্য ওয়েট করবে না, পেশেন্ট তো মরে যাবে এর ভিতর। এজন্য আমরা ওই কালচারও করি না, আমরা জাস্ট এম্পেরিক্যাল থেরাপি দিই। আমরা সব ধরনের যেগুলো খাওয়াই সব একসাথে খাওয়াই দিই, যে যেইটাই হোক ভালো হয়ে যাবে, ঠিক আছে, ভালো হয়ে যাবে। এটারে পলিথেরাপিও বলে, পলিথেরাপি বলে, কারণ অনেকগুলো ওষুধ দেওয়া হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা করবো কি, যেহেতু এটা প্রেগনেন্ট পেশেন্ট, আমার প্রথমেই কোনো অ্যান্টিবায়োটিক আমরা দেইনি, পরবর্তীতে অ্যাড করা হয়েছিল মেট্রোনিডাজল। কিন্তু প্রেগনেন্সিতে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক বুঝে শুনে অ্যাড করি। আমরা 33 দিন দিতে পারি,
প্রেগনেন্সিতে যদি কারো কোনো ইনফেকশন থাকে বা আপনার যদি অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার হয় তাহলে ফার্স্ট চয়েস থাকবে সেফিউরক্সিম। এটা হচ্ছে একদম সেফ একটা অ্যান্টিবায়োটিক প্রেগনেন্ট পিরিয়ডে, ঠিক আছে। আর পেনিসিলিন সেফ, কিন্তু পেনিসিলিন আবার অনেকের অ্যালার্জি আছে, এজন্য দেওয়া যায় না। আমরা সেফিউরক্সিমই বেশি প্র্যাকটিস করি। প্রেগনেন্সিতে সব থেকে বেশি সেফ হয়েছে সেফিউরক্সিম। সেফিউরক্সিম যে ডায়রিয়াতে কাজ করবে না এমন না, কম করে, কিন্তু এজন্য আমরা ইউজ করতে পারবো প্রেগনেন্সিতে। তাহলে এই পেশেন্টের দেয়নি, এটা আলাদা হিসাব, কিন্তু যদি দিতে হয় প্রেগনেন্ট পেশেন্টদের সেফিউরক্সিম দিবেন। আর নর্মাল ডায়রিয়ায় আমরা অ্যান্টিবায়োটিক কি ইউজ করবো? নর্মাল যে প্রেগনেন্ট বাদে যেসব পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা কি ড্রাগ ইউজ করবো? তাদের ক্ষেত্রে আমাদের আগের দিন কিছুদিন আগে আমাদের ফার্স্ট চয়েস ছিল সিপ্রোফ্লক্সাসিন, সিপ্রোসিন যেগুলো, ঠিক আছে। তো বর্তমানে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে এজিথ্রোমাইসিন। এজিথ্রোমাইসিন মানে জিম্যাক্স, ঠিক আছে, জিম্যাক্স। ডোজটা কিরকম দিবেন? জিম্যাক্স এর ক্ষেত্রে আমরা বলি দুই ভাবে ট্রিটমেন্ট করতে পারেন। আমাদের নতুন যে গাইডলাইন অনুযায়ী যদি ডায়রিয়ার রোগীদের জিম্যাক্স খাওয়ান তাহলে একটা গাইডলাইন হচ্ছে একসাথে 500 মিলিগ্রামের 2টা ট্যাবলেট খাওয়াই দেবেন, জাস্ট এইটুকু ডোজ, আর কোনো ডোজ নাই, ঠিক আছে। একসাথে 2টা জিম্যাক্স খাওয়াই দেবেন 500 মিলিগ্রামের, এই একটা। আর যদি অন্যভাবে ট্রিটমেন্ট করাইতে চান তাহলে একসাথে তো 2টা ট্যাবলেট খাওয়াইলেনি, পাশাপাশি আরো 3 দিন আমরা সিঙ্গেল ট্যাবলেট দিই, ঠিক আছে। সিঙ্গেল ট্যাবলেট দিই, দুইভাবে করা যায়। সাধারণত প্রথম যেটা বললাম একসাথে 2টা জিম্যাক্স খাওয়ানো, এইটি বর্তমানে ফলো করা হয়, এটা নতুন গাইডলাইন আমাদের। এই অনুযায়ী বেশি ট্রিটমেন্ট করা হয় যে একসাথে 2টা জিম্যাক্স খাওয়াই দেবো, ওইটাই শেষ জিম্যাক্সের ডোজ, আর লাগবে না, আর কোনো অ্যান্টিবায়োটিক লাগবে না। আর যদি সিপ্রোসিন দিয়ে ট্রিটমেন্ট করতে চান সেই ক্ষেত্রে কি করবো? সেই ক্ষেত্রে আমরা মিনিমাম 5 দিনের ডোজে আপনার সিপ্রোসিন দিতে হবে, 1 দিন 2 দিন না, ঠিক আছে। পেশেন্ট 1 দিন 2 দিন খেয়ে ডায়রিয়া ভালো হয়েছে আর খায় না, ফলে কি হয়? রেজিস্ট্যান্স ডেভেলপ করে। তাহলে এই রেজিস্ট্যান্স ডেভেলপ যাতে না করে জন্য ডোজ অবশ্যই কন্টিনিউ ভাবে ঠিক করতে শেষ করতে হবে, ঠিক আছে। শেষ করতে হবে। সিপ্রোসিনের মিনিমাম ডোজ 5 দিন দিতেই হবে। 7 দিন হচ্ছে সবগুলো অ্যান্টিবায়োটিকের আদর্শ ডোজ, কিন্তু 7 দিন না খাইলেও 5 দিন মিনিমাম খাইতে হবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে 5 দিন দেবেন 2টা করে, সকালে একটা রাতে একটা করে, 5 দিন আমরা সাধারণত দেই সিপ্রোসিন, ঠিক আছে। তাহলে এই গেল অ্যান্টিবায়োটিকের কথা। অ্যান্টিবায়োটিক এর পাশাপাশি আমরা দেই কি মেট্রোনিডাজল, ফ্লাজিল, যেগুলো ফ্লামিড, এগুলো আর কি, ঠিক আছে। এইটা অ্যান্টিবায়োটিকও প্লাস অ্যান্টি অ্যামিবিকও, 2টা অ্যাকশন দেয়, ঠিক আছে। ওই যে বললাম ডায়রিয়া অ্যামিবা দিয়ে হইতে পারে, ভাইরাস দিয়ে হইতে পারে, ব্যাকটেরিয়া দিয়েও হইতে পারে। তাহলে অ্যামিবি দিয়া হইলে এই মেট্রোনিডাজলটা আপনারে কাভারেজ দেয়। মেট্রোনিডাজল কিভাবে দিবেন? মেট্রোনিডাজল হচ্ছে 3 বেলা দিতে হবে, 3 বেলা, ঠিক আছে। 3 বেলা, 3 দিনের জন্য দিলেও মেট্রোনিডাজল হয়, এর বেশি দরকার নাই ডায়রিয়া, ঠিক আছে। 3 দিন, 3 দিন। আর মেট্রোনিডাজল আপনার অনেকে এই যে দিন বুঝে নাও খাইতে চায়, মানে ওইরকম দেয় না যে 3 দিনই বা 5 দিনই বা 7 দিনই খাইতে হবে। এটা না কন্টিনিউ করলেও অত সমস্যা নাই, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু অ্যান্টিবায়োটিক মেইন যেটা, সেইটাকে অবশ্যই 5 দিন কন্টিনিউ করতে হবে। যে সিপ্রোসিন দেন, আর এজিথ্রোমাইসিন দিলে 2টা ডোজ এনাফ, আর কিছু লাগবে না, ঠিক আছে, আর কিছু লাগবে না। আর মেট্রোনিডাজল 3 দিনের জন্য দিবেন। যদি পেশেন্ট এবার না খাইতে চায় বাদ দিক, তাতে খুব একটা সমস্যা নাই, খুব একটা সমস্যা নাই। মেট্রোনিডাজলের অত রেজিস্ট্যান্স ডেভেলপ পাওয়ার করে না, কারণ এটা আগেই বলছি এটা কিন্তু অ্যান্টি অ্যামিবিক অ্যাকশন দেয় বেশি অ্যান্টি ব্যাকটেরিয়ালের থেকে। তাহলে এই হচ্ছে ট্রিটমেন্ট। এর পাশাপাশি আমরা নতুন আরেকটা ওষুধ বেশি ইউজ করি, জক্স ইউজ করি, ঠিক আছে। জক্স যদি অ্যামিবা দিয়ে হয়, জক্সটা খুব ভালো কাজ করে, এই জন্য আমরা জক্স দিই। নাইট্রা জক্সানাইট, ঠিক আছে, নাইট্রা জক্সানাইট। জক্সের ডোজ হচ্ছে 3 দিন 2টা করে, সকালে একটা রাতে একটা, 3 দিন খাবে, 3 দিন খাবে, ঠিক আছে, জক্স। এই হচ্ছে টোটাল অ্যান্টিবায়োটিক রিলেটেড, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিপ্রোটোজল, অ্যান্টিফাঙ্গাল। এর পাশাপাশি আর কি দিবেন? এর পাশাপাশি ওই যে পেটে ব্যথা, পেশেন্টের পেটে ব্যথার জন্য আমরা দিই কি অ্যালজিন দিই, অ্যালজিন, ঠিক আছে। এই পেটে ব্যথার জন্য অ্যালজিন বাদে আর কোনো কিছু লাগবে না। ডায়রিয়ার রোগীদের পেটে ব্যথা হলে অবশ্যই অ্যালজিন দিবেন। অ্যালজিন পেটে ব্যথাও কমাবে প্লাস ডায়রিয়াও কমাবে, কারণ অ্যালজিন হচ্ছে পেরিস্টালসিস কমায়, ফলে হচ্ছে ডায়রিয়া কমে যায়, এই জন্য আমরা অ্যালজিন দিয়ে দিই। অ্যালজিনের ডোজ যতক্ষণ ব্যথা থাকবে ততক্ষণ দিবেন, ডেইলি 3টে করে, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, ঠিক আছে। এর বেশি লাগবে না, সর্বোচ্চ ডোজ 3টা। ব্যথা কম থাকলে ডোজ আরো কমাই দিতে পারেন, 2টাও দিতে পারেন, একটাও দিতে পারেন, কিন্তু সর্বোচ্চ ডোজ 3টা। যতক্ষণ ব্যথা থাকবে ততক্ষণ, এটার কোনো দিন নেই যে নিয়ম করে 3 দিন খাবে, 5 দিন খাবে, 10 দিন খাবে, ঠিক আছে। যতক্ষণ ব্যথা ততক্ষণ। তারপর আসেন গ্যাসের ওষুধ। গ্যাসের ওষুধ যদি দরকার হয়, পেশেন্ট যদি বলে যে তার গ্যাসের সমস্যা হচ্ছে বা ইরিটেশন হচ্ছে, তাইলে দিবেন, কিন্তু এছাড়া দেওয়ার দরকার নাই। ডায়রিয়ার যে এইসব ওষুধের নাম বললাম, এর সাথে গ্যাসের ওষুধ দিতেই হবে, ম্যান্ডেটরি না। যদি পেশেন্ট নিজে নিজে চায় বা আপনার যদি মনে হয় তার গ্যাসের সমস্যা হচ্ছে, তাইলে দিতে পারবেন। এবার আসেন কোনটা দিবেন? অবশ্যই প্যান্টোপ্রাজল গ্রুপ দিবেন, অন্য কোনো গ্রুপ দিবেন না এই ক্ষেত্রে, ঠিক আছে। অন্য কোনো গ্রুপ দিতে পারবেন না। অন্য গ্রুপ বলতে এই জায়গায় বুঝাচ্ছি আমি যে ইসোমিপ্রাজল, এই যে সার্জেল টার্জেল জাতীয়, ঠিক আছে, এগুলো দেওয়া যাবে না। দিলে দিবেন প্যান্টোপ্রাজল, নাইলে দিবেন H2 ব্লকার। H2 ব্লকার মানে ফেমোটিডিন, ফেমোটেক, টেমোটেক, এগুলা, ঠিক আছে। এ বাদে অন্য কিছু
দেয়া যাবে না। ওই যে ইসোমিপ্রাজল দিলে কি হবে, তাহলে ডায়রিয়ারও বাড়তে পারে, কারণ এগুলো নিজেরা আরো ডায়রিয়া করে। এরপর আসেন আর এগুলার ডোজ তো আপনারা জানেন 2 বেলা করে, ঠিক আছে, সকালে একটা রাতে একটা, 2 বেলা করে, সাধারণত 2 বেলা করে। গ্যাসের ওষুধ আমরা 7 দিনের জন্য দেই সাধারণত, 7 বা 14 দিন, ঠিক আছে। এবার আসেন যদি পেশেন্টের বমির সমস্যা থাকে তাহলে দেবো কি, তাহলে অনডানসেট্রন গ্রুপের যে কোনো কিছু, এই জায়গায় ইমিস্টাট লেখা আছে, ইমিস্টাট দিতে পারেন, ঠিক আছে। আরো অনেক আছে, জোফ্রা টোফ্রা এইসব জাতীয় যা মনে হয় দিতে পারেন। আবার প্যালোনোসেট্রন গ্রুপের প্যালক্সিও দিতে পারেন। আমরা এই ক্ষেত্রে এগুলো ইউজ করি, ইমিস্টাট আর প্যালক্সি। বমির ওষুধ যদি বমি বেশি হয়, বেশি হইলে আমরা 4 ঘন্টা পর পর ইউজ করতে পারবো, ঠিক আছে, ইউজ করতে পারবো। কিন্তু নর্মালি আমরা দেখি 3 বেলা দেই, 3 বেলা, ঠিক আছে, খাওয়ার আগে অবশ্যই। আর কি, আর হচ্ছে যদি জ্বরের কোনো কমপ্লেন থাকে তাহলে নাপা দিব, এছাড়া না। নাপার এছাড়া কোনো দরকার নেই। যদি জ্বরের কমপ্লেন থাকে তাহলে নাপা দিব, এছাড়া নাপা দিব না, ঠিক আছে। আর পাশাপাশি হচ্ছে জিঙ্ক ট্যাবলেট দিব অবশ্যই। প্রেগনেন্সিতে যারা এইভাবে দরকার নেই, কিন্তু নর্মাল পার্সনদের যদি ডায়রিয়া হয় অবশ্যই জিঙ্ক ট্যাবলেট দিবেন, অনলি জিঙ্ক, নট জিঙ্ক বি, খালি জিঙ্ক যেটা সেটা দিবেন, ঠিক আছে। সেটা দিবেন কতদিনের জন্য? জিঙ্ক সাধারণত আমরা 7 থেকে 14 দিনের জন্য দিই, 2টা করে, ঠিক আছে, 2টা করে, সকালে একটা, রাতে একটা, ঠিক আছে, রাতে একটা। এইভাবে আমরা ট্রিটমেন্ট করি। এটা টোটালটা ডায়রিয়ার ট্রিটমেন্ট আমি বলে দিছি। আর এই জায়গায় যে ট্রিটমেন্ট দেওয়া আছে ইনজেকশন, এটা হচ্ছে এই পেশেন্টের জন্য, ঠিক আছে, এই পেশেন্টের জন্য। সব পেশেন্টের যে এইভাবে ট্রিটমেন্ট করতে হবে তা না, এটা জাস্ট এই পেশেন্টের। এটা তো অনেক খারাপ পেশেন্ট ছিল, তাই এরকম আমরা ইনজেকশন দিয়েই শুরু করছি। বুঝতে পারছেন সবাই? এবার কোন কোশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। স্যার যেখানে হাঁপানি রোগের জন্য আপনার বিয়ে দিয়েছিল ব্রনকাইটিস, এটা কি যেন হবে? বুঝিনি, আর একবার একটু বলেন। হাঁপানি রোগের হচ্ছে মানে ইংরেজি নামটা ও ব্রনকাইটিস। হ্যাঁ, ব্রঙ্কিয়াল অ্যাজমা, বিএ, ঠিক আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা। আচ্ছা জি স্যার, ব্রনকাইটিসমা। স্যার একটু স্ক্রিনে আপনার হচ্ছে প্রেসক্রিপশনের ওইখানে একটু গেলে একটা স্যার কোশ্চেন ছিল এখানে। প্রেসক্রিপশন, আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। স্যার সিসি পরে, সিসি যে সে পরে এটার। হ্যাঁ দেখেন এবার। হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে ছিল যে এবিডি পেইন যেটা বলছেন পেটের ব্যথার জন্য স্যার, এটা এবিডি হচ্ছে মানে এটার ফুল মিনিংটা স্যার কি হবে? অ্যাবডোমিনাল, অ্যাবডোমিনাল, ঠিক আছে, অ্যাবডোমিনাল পেইন। অ্যাবডোমেন মানে হচ্ছে পেট। জি স্যার। আমরা হচ্ছে ফরিদপুর ব্রাঞ্চে আছি, তো আমাদের হচ্ছে এই আমরা গতকালকে সেকেন্ড ক্লাস করছি আর কি, 2টা ক্লাস করছি। তো এখানে আমাদের সিস্টেমের উপর পড়াচ্ছিল ওখানে আর কি। তো আপনার এখানে তো মানে ট্রিটমেন্টের অনেক বিষয়ে এখানে আগানো স্যার। তো তারপর স্যার অনেক ভালো লাগলো ক্লাসটা, যতটুকু এখানে আছে বোঝাইছেন স্যার অনেক ভালো লাগছে, এবং এখানে অনেক অজানা জিনিসগুলো আমরা জানতে পারছি। অনেক ভালো লাগছে স্যার ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? কারো কোশ্চেন থাকলে বলেন। না স্যার, এখানে মোটামুটি স্যার যেটা বুঝাইছেন মোটামুটি ভালোই বুঝতে পারছি স্যার। স্যার সিসিটা হচ্ছে আপনার চিপ কমপ্লেইন? হ্যাঁ হ্যাঁ, চিপ কমপ্লেন প্রধান সমস্যা। জি স্যার। আচ্ছা আর একটু কথা বলি এই জায়গায় যখন পড়াচ্ছি, এই যে স্যালাইনের কথা বললাম, ঠিক আছে, যে স্যালাইন যদি আমরা শিরায় দিই, আইভি দিই, তাহলে স্যালাইন দেওয়ার একটা নিয়ম আছে। আমরা যদি 1 লিটার স্যালাইন কত ড্রপে দিলে কত ঘন্টায় শেষ হবে, এটা বোঝার একটা টেকনিক আছে, এটা একটু সবাই লিখে রাখেন। 1 লিটার স্যালাইন যদি আমরা 10 ড্রপে দিই তাহলে 24 ঘন্টায় শেষ হয়ে যায়, ঠিক আছে, একদিনে শেষ হয়ে যায়। এবার আপনারা হিসাব করে দিবেন যে কত ঘন্টায় শেষ করতে চান, কত ড্রপে দিতে চান, ঠিক আছে। নর্মাল হিসাব কি, 1 লিটার স্যালাইন 1 লিটার স্যালাইন 10 ড্রপে দিলে 24 ঘন্টা বা একদিনে শেষ হয়, ঠিক আছে। 1 লিটার স্যালাইন 10 ড্রপে দিলে 24 ঘন্টা শেষ হয়, 24 আওয়ার্স। হ্যাঁ। এবার আপনার যত লিটার দেওয়া লাগবে বা কত ড্রপে দিতে চান বা কত টাইমের ভিতর দিতে চান, এবার সেটা হিসাব করে নিজেরা দিবেন। আর
পেশেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত 30 ড্রপের বেশি ড্রপে যাই না, 30 ড্রপও কিন্তু নর্মালি যাই না। নর্মালি আমরা শুরু করি 15 ড্রপে, ঠিক আছে, 10, 15 বা 20 ড্রপে, এই ড্রপে শুরু করি। এর বেশি ড্রপে কিন্তু আমরা স্যালাইন দেই না। যদি পেশেন্টের অবস্থা গুরুতর হয়, যে একদম ডিহাইড্রেটেড বা প্রচুর পরিমাণে রক্ত বের হয়ে গেছে বা প্রচুর পরিমাণে পানি বের হয়ে গেছে বা প্রচুর পরিমাণে পুড়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা 30 ড্রপে যাই। এর আগে কিন্তু আমরা 30 ড্রপে কখনো যাই না। আর রানিং এর কথা বললাম, রানিংও কিন্তু সেম। যদি দেখি যে মারাত্মক অবস্থা পেশেন্টের, সে একদম ডিহাইড্রেটেড হয়ে পানি শূন্যতা হয়ে সে অজ্ঞান হয়ে যায়, যার অবস্থা কথা বলতে পারতেছে না, সেই ক্ষেত্রে আমরা রানিং দিই। তার আগে রানিং দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তার আগে সবসময় 15 ড্রপেই রাখার চেষ্টা করবেন, 15, 20, 10 এরকম। যেমন স্যার যে ডায়াবেটিক পেশেন্টদের হচ্ছে যে ডেক্সা দেয়, যেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের স্যালাইনের ক্ষেত্রে আছে, এটা আমি বলিনি এখনো, এটা সামনে পড়াবো ভাবছিলাম। আচ্ছা বলে দিই, ডায়াবেটিক পেশেন্ট যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের ক্ষেত্রে স্যালাইন দেওয়ার ক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বন করতে হবে। সব স্যালাইন ডায়াবেটিক পেশেন্টদের দেওয়া যাবে না। কলেরা স্যালাইন দিতে পারেন, তারপর আপনি নরমাল স্যালাইন দিতে পারেন, আর হচ্ছে ফ্রুকটিন আমরা দিতে পারি, এই 3টা দিতে পারি সাধারণত, ঠিক আছে। আর যে ডিএ গ্লুকোজ স্যালাইন, এগুলো কিন্তু ডায়াবেটিস রোগীদের দেওয়া যাবে না কখনোই। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে 3টা, জাস্ট 3টার ভিতর কলেরা তো জাস্ট ডায়রিয়া হইলি, এছাড়া তো আর দেবো না। নরমালি যদি স্যালাইন দিতে আমরা দিই নরমাল স্যালাইন, আর দেই হচ্ছে ফ্রুকটিন, ঠিক আছে। স্যার যে ডায়াবেটিস পেশেন্ট যেগুলো আপনার হাইপো হয়ে যায়, সেগুলো আপনার করার জন্য আর কি গ্লুকোজ। হাইপো হয়ে গেলে আবার আমরা উল্টার, হাইপো হয়ে গেলে আমরা হচ্ছে ডেক্সট্রোজ দিই, গ্লুকোজ স্যালাইন যেটা বলে সেইটা দিই, ঠিক আছে। হাইপো ট্রিটমেন্ট হচ্ছে গ্লুকোজ স্যালাইন। আবার স্যার আয়াম যে ইনজেকশনটা, এটা হচ্ছে মাংসে দিতে হবে এবং ওটা হচ্ছে, আর আপনি যেটা বলছেন যে ইনজেকশন ডেক্সা, এটা পরে অনেক, এটা আগে আমরা দেই না। ডেক্সা দিব হচ্ছে যখন আমরা স্যালাইন ট্যালাইন দিয়ে ফেল করি। ডায়াবেটিসের রোগী যদি হাইপো হয়ে যায়, প্রথম ট্রিটমেন্ট হচ্ছে চিনি খাওয়াই দেওয়া, ঠিক আছে, চিনি খাওয়াই দেওয়া। চিনিতে কাজ না হলে আমরা স্যালাইন লাগাই, গ্লুকোজ স্যালাইন। যদি স্যালাইনও ফেল করে, এরপর আমরা টেক্সায় যাই, ঠিক আছে। প্রথমেই ডেক্সা দেওয়ার দরকার নেই। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার পেশেন্টের বিপি 160/80 হয়, এটা কখনো? হ্যাঁ 160/80 হইতে পারে, প্রেসারের সমস্যার জন্য হইতে পারে। 160 একই বললেন, মানে তার উপরেরটা বেশি, ঠিক আছে। সিস্টোলিক প্রেসার বেশি, ডায়াস্টোলিক প্রেসার ঠিক আছে। তাহলে সিস্টোলিক যদি বেশি, আমাদের টেনশনের খুব একটা বেশি কারণ হয় না, কারণ সিস্টোলিক মোটামুটি ভালো, ঠিক আছে। কিন্তু ডায়াস্টোলিক যদি বেড়ে যায়, ধরেন এই পেশেন্টের যদি প্রেসার হয়ে যায় 130/100, তাহলে কিন্তু আরো খারাপ, আমাদের টেনশনের বিষয় বেশি হইতো। যেহেতু তার ডায়াস্টোলিক নরমাল, সিস্টোলিক বেশি, অবশ্যই হাইপার টেনশন ওষুধ দিতে হবে, কিন্তু অত টেনশনের কিছু নয় যে পেশেন্ট খুব খারাপ, এমন অবস্থা না, ঠিক আছে। স্যার প্রেসার যদি সবটাই যদি নরমাল থাকে, সেক্ষেত্রে করণীয়? হ্যাঁ বুঝিনি, আর একবার একটু বলেন। প্রেসার যদি নরমাল থাকে, মানে লো থাকে, সেক্ষেত্রে করণীয়? আচ্ছা লো প্রেসারের এবার হচ্ছে লো প্রেসার কারে বলে আগে হচ্ছে তাই জানতে হবে। লো বলতে কি বোঝায়? লো প্রেসার যদি কারো জানতে চান, মানে লো আমরা ছেলে মেয়েদের ক্ষেত্রে আলাদা আলাদা ডেফিনেশন। নরমালি 90/60 এর নিচে গেলে আমরা বলি লো প্রেসার, ঠিক আছে। 90/60 বা তার নিচে গেলে বলি লো প্রেসার। ছেলেদের ক্ষেত্রে গেলে অবশ্যই লো প্রেসার, কিন্তু মেয়েদের ক্ষেত্রে 90/60 কিন্তু অনেকের ক্ষেত্রে স্বাভাবিক। এই জন্য আমার তার প্রেসারের প্যাটার্ন কেমন জানতে হবে। প্যাটার্ন জানার জন্য আপনার মিনিমাম 7 দিন তার প্রেসারের রেকর্ড রাখতে হবে। যে পেশেন্টে বলে দিবেন যে নিয়মিত একটা টাইমে, হইতে পারে সেটা সকালে বা বিকালে বা রাতে, যেই টাইমে হোক, সেম টাইমে সে 7 দিন প্রেসার মাপবে দেখবে যে তার প্রেসার কেমন। এবার যদি তার সমান প্রেসারই পান, যে প্রত্যেক দিনই সমান, তাহলে এটা তার জন্য স্বাভাবিক, নট লো, ঠিক আছে, নট লো। কিন্তু যদি দেখেন যে এক এক দিন এক এক রকম, কোনো দিন তার বেশি কোনো দিন কম, তাইলে তার প্রেসারের সমস্যা। এইটা দিয়ে আমরা আগে বুঝি যে প্রেসারের প্যাটার্ন কেমন। এবার আসেন, যদি সত্যি লো প্রেসার হয়, তাইলে আমরা কি করবো? যে সত্যি তার প্রেসার লো হয়ে যাচ্ছে, তার প্রেসার আমার বাড়ানো দরকার, ঠিক আছে। তাইলে আমরা কি করব? প্রেসার বাড়ানোর জন্য সাধারণত আমরা কোনো মেডিসিন ইউজ করি না, মানে কোনো ওষুধ ইউজ করি না। আমরা জাস্ট খাদ্যের মাধ্যমে ঠিক করতে চাই। প্রথমে খাদ্যের মাধ্যমে কিভাবে ঠিক করবো, এই ক্ষেত্রে আমরা প্রোটিন খাইতে বলি বেশি, ঠিক আছে। প্রোটিন যেগুলো ফ্যাট থাকে বেশি, সেগুলো, যেমন ডিম খাইতে বলি, ডিমের কুসুম, ঠিক আছে, ডিমের কুসুম। এইসবে কিন্তু প্রেসার বাড়ে, ঠিক আছে। অনেকে বলে যে হাঁসের ডিম খাওয়াই দেন, হাঁসের ডিমে হচ্ছে কুসুম বেশি, এই জন্য আমরা হাঁসের ডিম প্রেফার করি, যে এইসবে প্রেসার বাড়ে।
ঠিক আছে, তারপর তারা লবণ খাইতে বলি। লবণ বলতে মানে এই যে এমনি তো কাঁচা লবণ খাইতে আমরা নিষেধ করি, কিন্তু এইসব পেশেন্টদের বলি আমরা ভাতের সাথে কাঁচা লবণ খাইতে। তারপর যদি ইমিডিয়েটলি আপনি অ্যাকশন করতেছেন তাহলে আমরা স্যালাইন খাওয়াইতে বলি। ঠিক আছে, যে একটুকে যে স্যালাইনের কথা বললাম, খাবার স্যালাইন, এই ক্ষেত্রে আমরা খাবার স্যালাইন খাওয়াইলেও প্রেশার কিন্তু একটু বৃদ্ধি পায়। আমরা প্রথমে হয়েছে এইভাবে ট্রাই করি, কিন্তু এতে যদি ফেল করে তারপর আমরা আইবি মানে শিরাপথে স্যালাইন দিতে বলি, যে নর্মাল স্যালাইন দেন, হার্টম্যান সলিউশন দেন, এগুলো দিয়ে ট্রাই করি। আর এরপরও যদি কাজ দেয় তাহলে বড় বড় ইনজেকশন আছে, এগুলোই ইউজ করি। ঠিক আছে, কিন্তু অত দূর আমরা যাই না। সাধারণত মানুষ মরে যাওয়ার আগে প্রেশার একদম নীল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ওইসব বড় বড় যেসব ইনজেকশন আছে ওষুধের, ওগুলো ইউজ করি। কিন্তু প্রথম দিকে আমরা জাস্ট স্যালাইন, খাদ্যাভ্যাস এইভাবেই আমরা মেনটেন করার ট্রাই করি, কিন্তু কোনো ওষুধ কিন্তু ইউজ করা হয় না। হাইপোটেনশন মানে কম প্রেশারের জন্য কোনো ওষুধ ইউজ করা হয় না। মানে মুখে কোনো ওষুধ দেওয়া না না, মুখে কোনো ওষুধ নেই, মুখে কোনো ওষুধ নেই। লো প্রেশারের জন্য মুখে কোনো ওষুধ নেই। ঠিক আছে স্যার, আমাদের প্রেশার তো নরমাল হলো 80/120 নাকি? 130/85, এটা একটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, 130/85। আমরা আগে বলতাম 120/80, এখন একটু বাড়ছে। 130/85 নর্মাল। এর বেশি হইলে আমরা বলি হাই প্রেশার, আর 140/90 বেশি হইলে বলি হাইপার টেনশন মানে রোগ। ঠিক আছে ঠিক আছে স্যার এখানে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার বিপি আমরা তো এখানে ব্লাড প্রেশার এখন এই যে নরমাল রেঞ্জে হচ্ছে 130/85, এখন 130 এটা হচ্ছে ব্লাড মানে রক্তের যে এটা, আর 85 যেটা এটা হচ্ছে হার্টবিট, এটা বোঝায় স্যার মানে দুইটা রেঞ্জ। কি বলছেন 130 মানে? মানে 130/85 যেমন নরমাল এটা, এখন 130 মানে কোনটাকে আইডেন্টিফাই করে আর 85 কোনটাকে আইডেন্টিফাই করে? প্রেশার মূলত 4 প্রকার। ঠিক আছে, এই জায়গায় আমরা 2 প্রকার লিখি, এই যে দুইটা বললাম না 130/85, উপরেরটা নিচেরটা। ঠিক আছে, এই উপরেরটা মানে হইছে সিস্টোলিক ব্লাড প্রেশার, এর নাম হচ্ছে সিস্টোলিক। ঠিক আছে, আর নিচের যেটা 85 এটার বলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এটা কোনো হার্টবিট না, হার্টবিট আলাদা। হার্টবিট হচ্ছে যে পাঁচ রেট দেখছেন, এটা প্রেশারই। ঠিক আছে, প্রেশার একটা হচ্ছে উপরেরটার নাম হচ্ছে সিস্টোলিক, আর নিচের যেটা এটার নাম হচ্ছে ডায়াস্টোলিক। ঠিক আছে, ডায়াস্টোলিক। স্যার এটা কি ফিস্টোলিক? সিস্টোলিক, সিস্টোলিক SYS, সিস্টোলিক SYSTO আচ্ছা, নিচেরটা হচ্ছে ডায়াস্টোলিক DIA D ডায়াস্টোলিক DIA। হ্যাঁ, তারপরে স্টোলিক, ডায়াস্টোলিক STOLIC। জি স্যার, জি স্যার। স্যার অনেক ধন্যবাদ স্যার, অনেক কিছু মানে জানতে পারলাম আছে ক্লাসে, যেগুলো আর অন্য কারো কোনো কোশ্চেন আছে থাকলে জিজ্ঞেস করেন, নাইলে শেষ করে দেব। আচ্ছা তাহলে আজকে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আজকে শেষ করে দিচ্ছি, সামনের দিন আবার। স্যার লাস্ট ওয়ান স্যার, একটা জিনিস। হ্যাঁ বলেন। স্যার মহিলাদের ক্ষেত্রে 90 যদি 75 থাকে প্রেশার, তো সেক্ষেত্রে কেমন প্রেশারটা মনে হয়? স্যার 90/75 একটু অ্যাবনর্মাল সিনারিও। ঠিক আছে, একটু অ্যাবনর্মাল বলতে এর তাহলে আমরা একটু মনে করি যে সমস্যা আছে, কারণ 90/75 সাধারণত থাকে না। 90-এর সাথে কমনলি আমরা 70, 60 এরকম পাই, 60-50। ঠিক আছে, 75 এটাও নর্মাল, এটা কিন্তু অ্যাবনর্মাল না, এটা নর্মাল বললাম, কিন্তু আমাদের একটু সন্দেহ হয়। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা বলি যে মিনিমাম 3 দিন একটু প্রেশার মাপতে, তার যে কেমন। যদি নর্মাল 3 দিনই এরকম পান যে 90/70, 90/75, 90/65, তাহলে পেশেন্টের কোনো সমস্যা নাই, এটা তার জন্য নর্মাল। কিন্তু যদি দেখেন যে আপ ডাউন করতেছে তাহলে সেটা খারাপ। ঠিক আছে, খারাপ। জি স্যার। আচ্ছা, শেষ করলাম। ঠিক আছে স্যার।